এটা একটা নাশকতা, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত একটা অগ্নিকাণ্ড, এটা কোনোভাবে এটা দুর্ঘটনা না, এটা বিগত সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো, আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে যুব ক্রিয়া এবং আমাদের এই মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অ্যাবলিশ হয়ে গেছে। তবে এই ধরনের একটা কার্যক্রম চলে যাওয়ার আগে কিংবা কাগজ বা ডকুমেন্টগুলো হস্তান্তর হওয়ার পূর্বেই সেগুলোকে অ্যাবলিশ বা সেগুলোকে ধ্বংস করে দেওয়া, কিংবা এগুলো যাতে পরবর্তীতে কোনোভাবে কোনো জায়গায় যাতে কোনো বিচারিক প্রক্রিয়া যাতে এভিডেন্স হিসাবে যাতে না দাঁড়ায়, এ ধরনের টোটাল একটা কার্যক্রমটাকেই কিন্তু মাথায় রেখেই আমি মনে করি এই অগ্নিকাণ্ডের ঘটনাটা, যেই জায়গাগুলোতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেই জায়গাগুলো সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তাগুলো আছেন তাদের ফোন, তাদের কনভারসেশন গুলো যদি আমরা মনিটর করি এবং বিগত বেশ কিছু ধরনের তাদের কার্যক্রম, তাদের ফোন কল এবং সবকিছু যদি মনিটর করি, তাহলে আমার মনে হয় অনেক কিছুই পাওয়া, যেটাকে হার্ট অফ দ্য ব্যুরোক্রেসি, যে সচিবালয়ের মাধ্যমেই কিন্তু সত্যিকার অর্থে কিন্তু পুরো দেশের প্রশাসনিক ব্যবস্থা কিন্তু রান করে, সেই সচিবালয়ের মতো বিল্ডিং এই বা ইনস্টলেশনেই আমরা অগ্নি নির্বাপন ব্যবস্থার সে ধরনের কোনো ধরনের ব্যবস্থা বা কার্যক্রম অটোমেশন দেখছি না। তাহলে আমরা সত্যিকার অর্থে ডিজিটাল, কোন ধরনের ডিজিটাল বা কি ডিজিটালাইজেশন আসলে আমরা জনগণকে খাইয়েছিলাম গত 15-16 বছর ধরে, কোন ডিজিটালের মাধ্যমে আমরা গত 15-16 বছর হাজার হাজার লক্ষ কোটি টাকা আমরা খরচ করেছি, যে আমরা অগ্নি নির্বাপন ব্যবস্থার মতো এইরকম একটা ডিজিটাল, এরকম একটা কেপিআইতে আমরা সেই ধরনের একটা করতে পারি নাই বা ইনস্টলেশন করতে পারি নাই। এটাও কিন্তু একটা অন্যতম দুর্নীতির একটা কারণ। অর্থাৎ ওই যে মাহবুব ভাই যে প্রসঙ্গটা আনলেন, যে আমাদের জনকে একজন সেনা কর্মকর্তা বলেছেন যে অগ্নি নির্বাপন বা অগ্নিকাণ্ডের মূল কারণ হচ্ছে দুর্নীতি। আমি যদি লিঙ্ক আপ করি তাহলে দেখবো যে দুর্নীতির কারণেই ইনস্টলেশন হয় নাই বলেই হয়তো আজকের এই অগ্নিকাণ্ডটা হয়েছে। যদি সেখানে ফায়ার ইনস্টলেশন থাকতো, অগ্নি নির্বাপন ব্যবস্থা যদি থাকতো, তাহলে সেটা খুব প্রিম্যাচুর অবস্থায় হয়তো সেটাকে অগ্নি নির্বাপন করা যেত। আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে আগুন লাগার বা আগুনটাকে প্রোটেক্ট করার জন্য যে অটোমেশন সিস্টেম আছে, যদি কোনো ব্যক্তি হাজির নাও থাকে বিল্ডিং এ, তারপরও কিন্তু আগুনকে নেভানোর জন্য কিন্তু অটোমেশন সিস্টেম গুলো এক্সিস্ট থাকে। আমি মনে করি যে আমাদের সারা বাংলাদেশ আমরা অতটা হয়তো বা অ্যাডভান্স হয়ে যায়নি, কিন্তু অন্তত আমাদের যে সমস্ত কেপিআই গুলো আছে, ইম্পর্টেন্ট গুলো আছে সচিবালয়ের মতো জায়গায়, যে জায়গায় যে ব্যুরোক্রেসির হার্ট, অর্থাৎ আমরা কিন্তু এখনো ব্রিটিশ কলোনিয়াল হিসেবে আমরা কিন্তু এখনো আমাদের দেশটা কিন্তু রান করে কিন্তু ব্যুরোক্রেসির মাধ্যমে। আমরা কিন্তু এখনো কিন্তু ব্যুরোক্রেসির সেই লাল লাল ফাইলে লাল ফিতার ফাইলেই কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু আবদ্ধ হয়ে আছি। সো ওই জায়গায় আমরা কিন্তু নিজেদের প্রোটেকশনটা করতে পারি নাই। তো এইটা আমাদের অনেক বড় একটা ব্যর্থতা। এখন যদি আমি আসি যে এই ঘটনাটার পেছনে সত্যিকার অর্থে দেখেন কিছু কিছু পয়েন্ট আমার পূর্ববর্তী আলোচকদের বর্ণনার মাধ্যমে এসছে, কোনো সন্দেহ নাই। আমি একটা জিনিস ওনাদের বক্তব্যতে আসে নাই বা আমি আনতে চাই, সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে আমরা কিন্তু সচিবালয়ের সচিব পর্যায়ে, সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন ধরনের মুভমেন্ট আমরা দেখেছি, তাদের সভা মিটিং দেখেছি, তাদের আগামী 4 তারিখ তাদের একটা বিশালভাবে একটা গণজমায়েতেরও কিন্তু আমরা কিন্তু একটা ডাক দেখেছি। অর্থাৎ সচিবালয় কেন্দ্রিক সচিবদের কিছু একটা মুভমেন্ট বা একটা নড়াচড়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি। 5ই আগস্টের পরপরই কিন্তু আমরা কিন্তু আরেকটা মুভমেন্ট দেখেছিলাম। সো দিস ইজ দ্য সেকেন্ড টাইম তারা মুভমেন্টটা করছে। এটা পেছনের কারণটা আমি বলছি। পেছনের কারণটা হচ্ছে আগামী 31শে তারিখ জনপ্রশাসনের যেই সংস্কার কমিটি, তাদের কমিটি কিন্তু একটা রিপোর্ট দেবে জনপ্রশাসনের সংস্কারের উপর ডিপেন্ড করে। আপনারা জানেন কি না আমি জানি না, সেই সংস্কারে কিন্তু কিছু পয়েন্ট অলরেডি বিভিন্ন মাধ্যমে আলোচনায় বিভিন্ন পয়েন্টে এসছে। অর্থাৎ আমাদের ব্যুরোক্রেসিটা এতটাই রুট মনির ভাই, লেভেলে আমি আছে, আমি এতটাই রুট সরি লেভেলে একটু আছে যে থামাই। কে কথা বলে তো মনির আমাদের ভাই, আমাদের ব্যুরোক্রেসিটা মনির ভাই, এতটাই রুট লেভেলে আছে মনির যে ভাই, আই এম সরি টু সে, আমি একটু থামাচ্ছি। আমি একটা জরুরি কাজে আমার একটু বাইরে যেতে হচ্ছে। আমি সরি, আসলে আজকে এখানে শেষ করতে হচ্ছে আমাকে। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, একটু ঝামেলা হয়েছে। আমি আবার ইনশাল্লাহ পরবর্তী টক শোতে আপনার সাথে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক So, আছে। আমি যদি আমার বক্তব্য কন্টিনিউ করি, তাহলে আমাদের ব্যুরোক্রেসিটা এমন পর্যায়ে গিয়েছে যে এই যে
জনপ্রশাসনের যে সংস্কার কার্যক্রম সংস্কারের জন্য যে পয়েন্টগুলো নির্ধারণ করা হচ্ছে তার ভিতরে অন্যতম একটা পয়েন্ট ছিল যে যে প্রস্তাবনা আসছিল, অর্থাৎ আমাদের যে সমস্ত মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়গুলোর ভিতরে যারা পদায়ন থাকবেন বিভিন্ন পর্যায়ে তারা সেই একই মন্ত্রণালয়ে থাকবেন, সেই ওনার মন্ত্রণালয় চেঞ্জ হবে না। কেউ যদি শ্রম মন্ত্রণালয়ে নিয়োগপ্রাপ্ত হন তাহলে উনি চাকরি জীবনের শেষ পর্যন্ত উনি শ্রম মন্ত্রণালয়েই কর্মরত থাকবেন। অর্থাৎ আমাদের কিন্তু ব্যুরোক্রেসিটা এত পাওয়ারফুল হয়ে যায় নাই যে আপনি আজকে শ্রম মন্ত্রণালয়ে আছেন, 2 মাস পরে আপনাকে যদি আমি যদি কৃষি মন্ত্রণালয় দিয়ে দিই আপনি একদম সুপারম্যান হয়ে যাবেন। তার কয়েকদিন পরে আমি যদি আপনাকে অন্য একটা মন্ত্রণালয় দিই সেই মন্ত্রণালয়, অর্থাৎ আমাদের ব্যুরোক্রেসি বা কিংবা আমাদের নলেজ কিংবা আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু এতটা এক্সপার্ট হয়ে যায় নাই যে আমরা যখন যেখানে আপনাকে নিয়োগ করা হবে সেখানে আপনি সুপারম্যানের মতো কাজ করে ফেলতে পারবেন। তো এটাকেই এই দুর্বলতাটাকে কাটানোর জন্য কিন্তু জনপ্রশাসনের সংস্কারের একটা পয়েন্ট এসছে যে অর্থাৎ মন্ত্রণালয়গুলোকে এককভাবে রেখে যে মন্ত্রণালয় আছে ওনার চাকরি জীবনটা উনি সেই মন্ত্রণালয়ে উনি ওনার দক্ষতা দিয়ে সর্বোচ্চ পর্যায়ে যাবেন এবং দেশ উপকৃত হবে। এইরকম সংক্রান্ত আরো বেশ কিছু নীতিমালা এবং কিছু প্রস্তাবনা আসছিল এবং এইটার এগেনস্টে সচিবদের বর্তমানে তারা কিন্তু অনেকেই এই নতুন সংস্কারের যে নীতিমালাগুলো এগুলোর কিন্তু অনেকটা বিরোধী এবং তারা কিছুটা আজ করতে পেরেছে, যেটা আমি যতটুকু ধারণা যেখানে একটা ব্যাপক রদবদল হবে এবং যদি রদবদল হয় এবং কিছু কিছু নথিপত্র এবং পূর্ববর্তী বিভিন্ন কার্যক্রমের বিভিন্ন প্রকার ডকুমেন্টস ব্ল্যাক এন্ড হোয়াইট চাওয়া হয়েছে বিভিন্ন কমিশন বা বিভিন্ন মাধ্যমে, যেই কারণেই কিন্তু এই ধরনের একটা কার্যক্রম চলে যাওয়ার আগে কিংবা কাগজ বা ডকুমেন্টগুলো হস্তান্তর হওয়ার পূর্বেই সেগুলোকে অ্যাবলিশ বা সেগুলোকে ধ্বংস করে দেওয়া কিংবা এগুলো যাতে পরবর্তীতে কোনোভাবে কোনো জায়গায় যাতে কোনো বিচারিক প্রক্রিয়া যাতে এভিডেন্স হিসাবে যাতে না দাঁড়ায়, এ ধরনের টোটাল একটা কার্যক্রমটাকেই কিন্তু মাথায় রেখেই আমি মনে করি এই অগ্নিকাণ্ডের ঘটনাটা। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, অগ্নিকাণ্ডের ঘটনাটা বিচ্ছিন্নভাবে 2-3টে জায়গায় হয়েছে। আমরা যদি অগ্নিকাণ্ড যদি দেখি যে একটা জায়গা থেকে হয়তো সেখান থেকে হয়তো ছড়ায় পার্শ্ববর্তী রুম এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে, কিন্তু আমরা দেখি যে একই সময়ে একই বিল্ডিং এ ভিন্ন ভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে, এটাও খুবই স্পষ্ট। আমি আরেকটা বিষয় যদি আপনাদেরকে হিট করি, এটা কি খুব বেশি কষ্টকর হবে? এই বিল্ডিং এ কিংবা যেই জায়গাগুলোতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেই জায়গাগুলো সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তাগুলো আছেন তাদের ফোন তাদের কনভারসেশন গুলো যদি আমরা মনিটর করি এবং বিগত বেশ কিছু ধরনের তাদের কার্যক্রম তাদের ফোন কল এবং সবকিছু যদি মনিটর করি তাহলে আমার মনে হয় অনেক কিছুই পাওয়া সম্ভব হবে, অনেক কিছুই জানা সম্ভব হবে। দেন অ্যানাদার পয়েন্ট আছে সিসিটিভি। আমি জানি না সিসিটিভির ফুটেজ আদৌ কতটুকু পাওয়া যাবে, কারণ আমরা আমাদের অতীত ইতিহাস থেকে আমরা যতটুকু দেখি যে কোনো ধরনের ঘটনা হলেই আমরা পরবর্তীতে দেখি সিসিটিভি ওই সময় কাজ করছিল না। তো এটাও এক্ষেত্রেও যদি এরকম একটা যদি চলে আসে সিসিটিভি ওই সময় কাজ করছিল না, তাহলেও কিন্তু আমি অন্তত অবাক হব না, কারণ আমি এ ধরনের অনেক দেখেছি অনেক শুনেছি। যে বিষয়টা বলা হচ্ছে যে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় একই সময় কয়েকটা জায়গায় আগুন দেওয়া হয়েছে, তো যারা আগুন দিয়েছে তারা কি সিসিটিভি গুলোকে ফুটেজ গুলোকে ইরেজ করার ব্যবস্থা নিয়েই আগুন দিয়েছে এমনটি হবে কিনা? দেখেন আমি আপনাকে একটা কথা বলি, আমি সেনাবাহিনীতে থাকার সময় আমি মিলিটারি পুলিশেও আমি কোর্স করেছি, জব করেছি। সেখানে আমাদের স্পেশাল ব্রাঞ্চে আমাদের একটা ছোট একটা পার্ট থাকতো, অর্থাৎ এভিডেন্স, অর্থাৎ কোনো একটা ক্রাইম সিনে কিভাবে এভিডেন্স কালেক্ট করতে হয় বা এভিডেন্স থাকে। সেখানে আমাদেরকে একটা কথা কিন্তু শেখানো হয়েছিল যেটা আমি আজীবন ক্যারি ফরওয়ার্ড করি। আপনি পৃথিবীতে এমন কোনো ইনসিডেন্ট পাবেন না, এমন কোনো ঘটনা পাবেন না যেটার এভিডেন্স আপনি পাবেন না। 100% এভিডেন্স ছাড়া কোনোদিন পৃথিবীতে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা, খুন খারামি যাই বলেন না কেন সম্ভব না। ইট ইজ নট পসিবল। আপনি আপনার অজান্তে হোক বা মানে ভুল করে হোক, যে কোনো কারণেই হোক, আপনি কিন্তু কোনো না কোনো এভিডেন্স কিন্তু থাকবেই। আপনি কিন্তু এভিডেন্স রেখে যাবেন, এটা কখনোই অসম্ভব। শুধুমাত্র তখনই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যখন আপনার তদন্ত প্রক্রিয়াটা সুষ্ঠু, সুন্দর এবং সেটা কিন্তু একটা সত্যিকার অর্থে একটা সঠিক তদন্ত কমিটি বা সঠিক তদন্ত যখন হবে তখনই একমাত্র কিন্তু আপনি পাবেন। আদারওয়াইজ আপনি যদি গতানুগতিকভাবে যদি তদন্ত হয়, এটাকে আড়াল করার জন্য হয়,
তাহলে কিন্তু আপনি ওই এভিডেন্স গুলো পাবেন না। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, 16-17 বছর আওয়ামী লীগ সরকার বিভিন্ন ক্লাস্টারে তারা কিন্তু তাদের লেসপন্সারদেরকে কিন্তু সেট করেছিল। ব্যুরোক্রেসির মতো এমন একটা ইম্পর্টেন্ট জায়গায়, এই ব্যুরোক্রেসি কিন্তু আওয়ামী লীগ সরকারকে গত 15-16 বছর ধরে কিন্তু ক্ষমতা টিকিয়ে রেখেছিল। আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ কোন একটা ইলেকশন কিন্তু অন গ্রাউন্ডে মনির ভাই, ওয়াহিদ ভাই কিন্তু ম্যানিপুলেট করে না। এই ব্যুরোক্রেসি অফিস থেকে কিন্তু ডিসি, এসপি থেকে শুরু করে তারাই কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো কিন্তু তা ম্যানিপুলেট করতে পারে। অর্থাৎ রিটার্নিং অফিসার কারা থাকে, তো তাদের সময় এই কার্যক্রমগুলো এরাই কিন্তু একসময় কিন্তু এই ব্যুরোক্রেসি গুলো কিন্তু ম্যান করে। সেই ব্যুরোক্রেসি ইজ সাচ এ ইম্পর্টেন্ট প্লেস। এই জায়গাতে আমার মনে হয় যে কোনো সন্দেহ নাই যে এই জিনিসটাকে বিগত সরকারের, এবং আমরা যখনই বিভিন্ন সংস্কার কমিশনগুলো রিপোর্টগুলো যখন আসার সময় হয়েছে, 31শে ডিসেম্বর আমাদের কাছে একটা ডেডলাইন ছিল। সেই ডেডলাইনে যখনই সংস্কার কমিশনগুলো রিপোর্টগুলো আসবে, সে অনুযায়ী তারা একটা সংস্কারের একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করবে, সংস্কার হবে। ঠিক তার আগের মুহূর্তে এই ধরনের একটা ঘটনা। তবে আমি অবাক হব না মনির ভাই এবং অন্যান্য যারা শুনছেন, আরো যদি সামনে যদি আরো যদি ভয়ঙ্কর কোনো কিছু যদি দেখি বা শুনি, আমি চাই না, আল্লাহর কাছে দোয়া করি এ ধরনের যে অরাজকতা আমার দেশের উপরে না আসুক। যদি ঘটে আমি অবাক হব না, কারণ এদের এদের কর্মকাণ্ড এখনো শেষ হয় নাই। এরা কিন্তু এখনো কিন্তু জেগে আছে। রাদার আমি মনে করি আমার দেশে যারা জনগণ আছেন বা যারা আমরা এক থাকার জায়গায়, সেই জায়গাতেই আমরা কিন্তু এখনো ডিভাইড হয়ে আছি। আমরা কিন্তু এখনো কিন্তু দেশের স্বার্থে কিন্তু এক হতে পারি নাই। আমরা কিন্তু এখনো কিন্তু হুজুররাও কিন্তু ডিভাইড হয়ে আছে, আমরারা ডিভাইড হয়ে আছে, বিভিন্ন প্রশাসনের ডিভাইড হয়ে আছে, আইন শৃঙ্খলা বাহিনী ডিভাইড হয়ে আছে। সো সবাই ভিতরে কিন্তু একটা ডিভাইড অ্যান্ড রুল কাজ করছে। সো আমরা যত বেশি ডিভাইড অ্যান্ড রুল থাকবো, মানে যত বেশি ডিভাইডেড থাকবো, যত বেশি আমরা গ্রুপিং কন্টিনিউ করব, এই তৃতীয় পক্ষগুলো কিন্তু তত বেশি এই সুযোগগুলো নেবে এবং এ ধরনের ইনসিডেন্ট গুলো চলতে থাকবে। এটা আমি যদি এক বাক্যে বলি, এটা আপাত দৃষ্টিতে সবকিছু বিবেচনা করে এক বাক্যে বলা যায়, এটা একটা নাশকতা, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত একটা অগ্নিকাণ্ড। এটা কোনোভাবে এটা দুর্ঘটনা না। এটা বিগত সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো, আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে যুব, ক্রীড়া এবং আমাদের এই মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অ্যাবলিশ হয়ে গেছে। তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যদি ডিজিটাল বাংলাদেশের যে রূপ মানে গল্প আমরা শুনেছিলাম তাই যদি হয়, তাহলে তো আমার ডকুমেন্টেশন গুলো কিন্তু ডিজিটালাইজ থাকার কথা। আমরা এখন দেখবো যে ডিজিটাল বাংলাদেশের মানে যেই ডিজিটাল ব্যুরোক্রেসির কতটা ডিজিটালাইজেশন হয়েছে বা হয়েছিল, সেটার অথবা একটা আউটকাম হতো আমরা এই তদন্ত কমিটির মাধ্যমে হয়তো ভবিষ্যতে দেখবো, এমনটা আমি অত আশা করি। দেখা যাক কি হয়। জি জি, ধন্যবাদ।